হ্যালো স্টুডেন্টস, ইনফরমেটিভ বায়োলজি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে এবং ভিডিও শুরুতে একটুখানি ক্লিপিং দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডস পার্ট ওয়ান। পার্ট ওয়ান এই কারণে বলা হয়েছে না, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের আলোচনা তিনটে পার্টে বিভক্ত থাকবে, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। পার্ট ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বেসিক যে ধারণা সেটা নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ক্ষেত্রে পার্ট টু এর অংশতে আমরা ডিএনএ এবং তার যে বিভিন্ন ভাগ আছে সেগুলো নিয়ে বিস্তারিত পড়ব, এবং পার্ট থ্রিতে আরএনএ নিয়ে সবিস্তারে আলোচনা থাকবে। তো ভিডিও শুরুতে প্রথমে দুটো জিনিস একটু বলে দিই। এই আজকের ভিডিওটি মূলত 9 to 12 ছাত্রছাত্রীদের জন্যে। যারা 9-10-এর ছাত্রছাত্রীরা আছো তারা ভিডিওর প্রথম অংশটা এবং শেষের অংশটা ভালো করে শুনবে। ইচ্ছে হলে গোটাটাই শুনতে পারো, পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যারা 11-12 স্টুডেন্টস আছো এবং যারা নিট পরীক্ষা এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গোটা ভিডিওটাই হেল্পফুল হবে। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এই ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্কে যেটা নিয়ে আলোচনা হচ্ছে ভিডিওতে, সেটা নিয়ে তোমাদের কিন্তু পিডিএফটি দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো, বা যদি এমন না হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই চ্যানেলের যুক্ত হতে পারো। সেখানে তোমাদের নিজেদের নাম, স্কুলের নাম এবং কোন জেলা থেকে বলছো সেটা যেন অবশ্যই মেনশন থাকে। তো সেখানেও এই আলোচনার বিষয়ে যে পিডিএফটা সেটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এবং পরিশেষে বলে দিই যে টোটাল ভিডিওটা মন দিয়ে শুনবে, তার কারণ হচ্ছে পার্ট বাই পার্ট এটাকে ভাঙা হয়েছে যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো জাস্ট স্টার্ট দ্য ভিডিও। এবার মূল ভিডিওতে আসছি। সূচনাতে যেমন বলা হলো যে আজকে আলোচনার বিষয় নিউক্লিক অ্যাসিডস পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি আলোচনা পরবর্তী ভিডিওতে থাকবে। তো আজকে নিউক্লিক অ্যাসিডস পার্ট ওয়ানের মূল বিষয়বস্তু আলোচনার সেটা হচ্ছে চারটে, যেটাকে পয়েন্টস অফ ডিসকাশনে হেডিং করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বেসিক ডেফিনিশন, অর্থাৎ কোন ধরনের অণুগুলোকে কোষের মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিডস বলতে পারি বা বলা হয়, তার একটা সহজ সরল ডেফিনেশন বা সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে আবিষ্কারের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিড যে আবিষ্কার হয়েছে তার একটা ঐতিহাসিক পটভূমিকাটা চেক করে নেওয়া, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেওয়া। তো যদিও তার আবিষ্কারের পটভূমি অনেক বড়, তার ইতিহাস অনেক বড়, এক্ষেত্রে শুধুমাত্র সেই কটাকে ধরা হয়েছে আলোচনার মধ্যে, যেগুলো না হলেই নয়। 3 নম্বর হচ্ছে নিউক্লিক অ্যাসিড কী দিয়ে তৈরি, বা এক কথায় বলতে পারি আমরা গঠনগত একক, ইংরেজিতে আমরা বলে থাকি স্ট্রাকচারাল কম্পোনেন্ট। তো যার মধ্যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ নিউক্লিওটাইডটা কিন্তু অ্যাকচুয়ালি গঠনগত একক, কিন্তু তার শুরুতে অর্থাৎ নিউক্লিওটাইড গঠনের সময় সেটা কিন্তু নিউক্লিওসাইড নামক অন্য একটি জৈব অণুর মাধ্যমে কিন্তু ঘটে থাকে। তাই নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড দুটোকে আলোচনার মধ্যে রাখা হয়েছে। এক্ষেত্রে এই আলোচনার মধ্যে কিছুটা কিন্তু তাদের পার্থক্য এবং সাদৃশ্যতাও লক্ষ্য করা যাবে বা তোমরা লক্ষ্য করতে পারো। এবং সর্বশেষে যে নিউক্লিক অ্যাসিডসের প্রকারভেদ, যেটা আমরা বা তোমরা পড়ে এসছো, অর্থাৎ একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দুটি। তো এই দুটো সম্পর্কে লাস্টে একটা ছোট্ট করে আউটলাইন আইডিয়া দেওয়া হয়েছে, এর বেশি কিছু না। তার কারণ পরবর্তী ভিডিওতে ডিএনএ এবং আরএনএ নিয়ে পার্ট টু এবং পার্ট থ্রি বিস্তারিত আলোচনা হবে। বেসিক ডেফিনেশন নিউক্লিক অ্যাসিডস: কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ফসফরাস দিয়ে গঠিত যে সকল জৈব যৌগগুলি, এখানে বায়োমলিকিউল বলা হচ্ছে, তার কারণ আমরা যে টোটাল 4 ধরনের বায়োমলিকিউল জানি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডস এবং নিউক্লিক অ্যাসিডস তার মধ্যে 4র্থতম জায়গায় পড়ে। তো তার জন্য এখানে বায়োমলিকিউল বা জৈব যৌগকে হাইলাইট করা হয়েছে, বা জৈব অণু বলতে পারো এটাকে। জীবদেহের সকল প্রকার বংশগত বৈশিষ্ট্য, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ এবং একই সঙ্গে নিয়ন্ত্রণ করে তাদের একত্রে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে নির্ধারণ করছে, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে সেটা কি হবে, অর্থাৎ বংশগত যে বৈশিষ্ট্য বা
জেনেটিক যে ফ্যাক্টর বা জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে নির্ধারণ করছে, স্থির করছে সোজা কথায়, এবং একই সঙ্গে তাকে নিয়ন্ত্রণও করছে সেই ধরনের যে জৈব অণু বা জৈব যৌগ বায়োমলিকুল, সেটাকে আমরা কী বলে থাকি না নিউক্লিক অ্যাসিডস। এবং নেক্সট যখন এর আবিষ্কারের একটু সংক্ষিপ্ত বিবরণে আসছি স্টেপ বাই স্টেপ, তো প্রথমে নিউক্লিক অ্যাসিডসকে আইসোলেট করেন বা পৃথক করেন ফ্রেডেরিক মিসার বলে একজন বিজ্ঞানী 1868-69 খ্রিস্টাব্দে, যদিও সালটা নিয়ে মতভেদ আছে, তো বিভিন্ন টেক্সট বই বিভিন্ন রকম প্রেজেন্ট করেছে, তো আমি বেশি জায়গাটা ধরেছি 1868। তো উনি কিন্তু প্রথমে একে নিউক্লিন আখ্যা দেন, NUCLEIN। তো প্রাথমিকভাবে একে WBC বা যেটা আমরা বলে থাকি শ্বেতকণিকা থেকে পৃথক করেন, এবং পরবর্তী ক্ষেত্রে তার যে নামকরণের সার্থকতা সেটা নিয়ে আলোচনা করেন। কেন? উনি মনে করেন যেটা নিউক্লিয়াসের তার উৎপত্তি স্থল, তার জন্যে এর উৎপত্তি নিউক্লিয়াসে, উনি কিন্তু এটা অ্যাজামশান অর্থাৎ অনুমান ভিত্তিক। তো নিউক্লিয়াসের মধ্যে তার উৎপত্তি বলে তাকে উনি বলেন কি নিউক্লিন। 1889-এ পরবর্তী ক্ষেত্রে রিচার্ড অল্টম্যান, যেমন উচ্চারণ তোমরা করতে পারো, এই নিউক্লিনকে নিউক্লিক অ্যাসিড নামকরণ করে। অর্থাৎ যদি নামকরণের প্রেক্ষাপট দেখা যায় তাহলে কিন্তু ফার্স্ট বা সর্বপ্রথম রিচার্ড অল্টম্যান 1889-এ কিন্তু নিউক্লিক অ্যাসিড শব্দটা ব্যবহার করেন। যদিও তখন আমরা বা ওই সময়ে ডিএনএ আরএনএকে আলাদাভাবে পৃথকভাবে শনাক্ত করা হয়নি। একমাত্র ওয়াল্টার সেডরিক অ্যালব্রেচ 1909-এ কিন্তু কী করেন না আরএনএকে আইসোলেট করেন এবং ডিএনএ থেকে যে পৃথক বস্তু সেটা কিন্তু প্রমাণ করেন তার পরীক্ষার মাধ্যমে। তো এগুলো টেক্সট বই হিস্ট্রিগুলো তোমরা যে কোনো টেক্সট বই পাবে, আমি জাস্ট মেন জায়গাগুলো হাইলাইট করার চেষ্টা করেছি। নেক্সট 1928 সালে ফ্রেডরিক গ্রিফথ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএটাই জেনেটিক বস্তু। তো জেনেটিক বস্তু নিয়ে আলোচনা ডিএনএ আরএনএর ভিডিওতে হবে। তো সোজা কথায় বলা যেতে পারে মানে সেই সকল কোষের মধ্যে জৈব অণুগুলো যেগুলো জেনেটিক ফ্যাক্টর বা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য বা জিনগত যে বৈশিষ্ট্যের প্রকাশ তাকে নিয়ন্ত্রণ করছে, তাকে এক আমরা বলতে পারি জেনেটিক বস্তু। তো এটা আলোচনা এখন হচ্ছে না, পরবর্তী ভিডিও থাকবে ডিএনএ আরএনএ ক্ষেত্রে, কিন্তু জাস্ট আইডিয়াটা জেনে রাখা যে উনি বলেন যে ডিএনএটাই হচ্ছে ডিএনএ অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল, উনি কিন্তু তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। ফ্রেডরিক গ্রিফথের এক্সপেরিমেন্টের ভিডিওতে পরে নিয়ে আলোচনা হবে। এবং 1953-তে প্রথম, এটা অনেকেরই জানা হয়তো আশা করি, জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস হ্যাডি ক্রম্পটন ক্রিক 1953-তে ডিএনএর প্রথম যে মডেল অর্থাৎ ডিএনএ কীভাবে কোষের মধ্যে সজ্জিত আছে বা ডিএনএর গঠনটা কী সেটা নিয়ে কিন্তু প্রথম আলোকপাত করেন তার পরীক্ষার মাধ্যমে, যার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা নেন মরিস উইলকিন্স এবং রোসালিন্ড ফ্র্যাঙ্কলিন বলে দুজন বিজ্ঞানী। তাহলে এক্ষেত্রে ওয়াটসন ক্রিক যে মডেল সেটাকে আমরা বলে থাকি ডবল হেলিক্যাল মডেল। হেলিক্যাল মানে সাপের মতো সোজা কথায়, ডবল হেলিক মানে দ্বিতন্ত্রী, অর্থাৎ ডিএনএ দুটো স্ট্র্যান্ড বা দুটো চেন দ্বারা গঠিত সোজা কথায়। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা পরে আসছি। তো এক্ষেত্রে কিন্তু এই যে 1953 যে আবিষ্কার, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। মলিকুলার বায়োলজির ক্ষেত্রে এবং একই সঙ্গে ডিএনএর যে মডেল সেটা ব্যাখ্যা এবং পরবর্তী ক্ষেত্রে ডিএনএর কার্যকারিতা ব্যাখ্যা করার জন্য। নেক্সট আমরা আসছি আজকের আলোচনার তৃতীয় জায়গায়, এটাই সবথেকে বিস্তারিত, গঠনগত একক অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক বা স্ট্রাকচারাল কম্পোনেন্টস বা উপাদান বলা যেতে পারে। তো নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড, শুরুতেই বলেছি। তো এই নিউক্লিওটাইড কিন্তু সোজা কথায় একটি মাইক্রোমলিকিউল, নিউক্লিক অ্যাসিড কিন্তু ম্যাক্রোমলিকিউল। তো বায়োমলিকিউলের যখন ভিডিও হবে তখন এই নিয়ে একটু আলোচনা করব যে কীভাবে মাইক্রোমলিকিউলগুলো দিয়ে বাস্তবিক ক্ষেত্রে ম্যাক্রোমলিকিউলগুলো গঠিত। আচ্ছা, নিউক্লিওটাইড এর তিনটে ভাগ বা তিনটে সাব ইউনিট বা উপ একক বলা যেতে পারে। একটা হচ্ছে ফসফেটমূলক, নেক্সট হচ্ছে পেন্টোজ শর্করা, এবং একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষার বা আমরা বলতে পারি নাইট্রোজেন বেস, এন বেস বলা যেতে পারে। তো এখানে ফসফেট মূলকটা
আসছে ফসফরিক অ্যাসিড H3PO4 থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে এই যে 3টে H আছে এইগুলো প্রতিস্থাপিত হয় অন্যভাবে। যাই হোক, ডিএনএ গঠনের সময় এগুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে নিউক্লিওটাইড গঠন করার জন্য কোন অংশটুকু দরকার বা প্রয়োজন, সেটা হচ্ছে শুধুমাত্র ফসফেট মূলকটা। অর্থাৎ এটাকে এন থেকে আমরা যদি ফসফেট মূলকটাকে দেখাই, সেটা হবে PO4 2 নেগেটিভ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফসফেট মূলক, আসছে কোথা থেকে? H3PO4 থেকে, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে পেন্টোজ শর্করা, অর্থাৎ পেন্টোজ শর্করা। পেন্টোজ কেন বলছি? এর মধ্যে 5টি কার্বন আছে, 5C যৌগ। এবং নাইট্রোজেন বেস কেন বলছি বা নাইট্রোজেন ক্ষার কেন বলছি? এর মধ্যে নাইট্রোজেন একটি প্রধান মৌল হিসেবে কাজ করে। তো স্টেপ বাই স্টেপ একে একে আসবো। পেন্টোজ শর্করাকে আমরা দুটো আকারে পাই, একটা হচ্ছে রাইবোজ এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো এখানে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ নামকরণের যে পার্থক্যটা, সেটা শুধুমাত্র দেখো লুকিয়ে আছে, শুধু একটা ডিঅক্সি কথা যুক্ত আছে বলে। আদারওয়াইজ দুটোই কিন্তু অ্যাকচুয়ালি আদতে রাইবোজ শর্করার মধ্যেই পড়ছে। তো রাইবোজ শর্করা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আরএনএর উপাদান, বা যদি সেই নিউক্লিক অ্যাসিড আরএনএ হয়, আসবো পরে। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে থাকে কোথায়? ডিএনএর ক্ষেত্রে। তো নেক্সট হচ্ছে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস। একে আমরা দুটো ক্লাসে ফেলি, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। একটা পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিন আবার দুই ধরনের, অ্যাডিনিন, ইংরেজিতে নাম শব্দটা লেখা আছে যাতে কনফিউশন না হয়। অ্যাডিনিন, যাকে আমরা সংক্ষেপে লিখি এ দিয়ে চিহ্নিত করি। গুয়ানিন, যাকে সংক্ষেপে চিহ্নিত করি জি দিয়ে। এবং অন্যদিকে পিরিমিডিন, এটা কিন্তু তিনটে আলাদা আলাদা তিন ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে সাইটোসিন, সি দিয়ে চিহ্নিত করি। ইউরাসিল, ইউ দিয়ে চিহ্নিত করি। থাইমিন, টি দিয়ে চিহ্নিত করি। তো এক্ষেত্রে এই মোট 5টা নাইট্রোজেন ক্ষারই কিন্তু নিউক্লিক অ্যাসিডস যে দুই ধরনের প্রথমেই বললাম, সেটা ডিএনএ এবং আরএনএ, তার কিন্তু যে মূল উপাদান তার সঙ্গে কিন্তু এগুলো কিন্তু রয়েছে। তো ডিএনএর ক্ষেত্রে কী আছে, আরএনএর ক্ষেত্রে কী আছে, এগুলো নিয়ে আলোচনা আসছি পরে, বা কোনটার ক্ষেত্রে কীভাবে থাকে সজ্জিত, সেই জায়গাটা আমি পরে আসছি। তো এখানে একটা জিনিস বলার বিষয় হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু কি না, নাইট্রোজেন নিজে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ জরুরি একটা মৌল হিসেবে কাজ করে। আর একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন কিন্তু সবসময় হেটেরোজিনাস, কিন্তু অন্যদিকে পিরিমিডিন সবসময় হোমোজিনাস। তার কারণ যখন গঠন দেখাবো তখন দেখবে পিউরিন কিন্তু দুটো রিং বা দুটো শৃঙ্খল দিয়ে গঠিত, অন্যদিকে কিন্তু হোমোজিনাস পিরিমিডিন কেবলমাত্র একটা শৃঙ্খল দিয়ে গঠিত। সেই জন্য একে অনেক ক্ষেত্রে বলা হয় হেটেরোজিনাস মলিকিউল, আর পিরিমিডিনকে বলা হয় হোমোজিনিয়াস মলিকিউল। এবার আসছি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড যে গঠন হচ্ছে, তাকে আমরা সহজ সরলভাবে কীভাবে প্রেজেন্টেশন করতে পারি যাতে সহজভাবে তোমরা মনে রাখতে পারো, তার একটা ছোট্ট ব্যাখ্যা। তো পেন্টোজ শর্করা যেটা রয়েছে, যেটা বললাম রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, তো তাকে আমরা বদ্ধ শৃঙ্খল বা ক্লোজড চেন স্ট্রাকচারে এইভাবে দেখাই। তার এক প্রান্তে লেগে আছে নাইট্রোজেন বেস এবং উল্টো প্রান্তে লেগে আছে পি, অর্থাৎ ফসফেট মূলক। তো পিকে আমরা সূচিত করেছি এখানে পি ফসফেট মূলক হিসেবে, এবং এন বেস বা নাইট্রোজেন ক্ষারকে আমরা চিহ্নিত করেছি এইভাবে। তো এটা হচ্ছে পেন্টোজ শর্করা। যখন নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ শর্করার সংযুক্তি ঘটছে,
সেই যৌগটাকে আমরা বলছি নিউক্লিওসাইড। পরবর্তী ক্ষেত্রে যখন এই নিউক্লিওসাইড অর্থাৎ নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করার সাথে ফসফেট মূলকটা এসে যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি নিউক্লিওটাইড। এই মার্জিন লাইনটা খেয়াল করবে, এখানে নিউক্লিওসাইডের জন্য এতটুকুন অর্থাৎ নাইট্রোজেন বেস এবং রাইবোজ শর্করা বা পেন্টোজ শর্করা, অন্যদিকে নিউক্লিওটাইড হচ্ছে আরও একটু বাইরের দিকে গেলাম বা বাঁ দিকে গেলাম, হচ্ছে সেটা হচ্ছে ফসফেট মূলককে নিয়ে। তো এটা হচ্ছে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের গঠনগত মূল পার্থক্য। নেক্সট, এবার একটা গঠনটা কীভাবে হয় সেটা একটু আলোচনা করা হয়েছে। প্রথমে পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে। পরবর্তী ক্ষেত্রে নিউক্লিওসাইডের সাথে পি যুক্ত হয়ে, পি মানে এখানে ফসফেট মূলক যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। তাহলে ফার্স্ট বা সর্বপ্রথম নিউক্লিওসাইড, পরে নিউক্লিওটাইড। আমরা মনে রাখার সুবিধার্থে মনে রাখতে পারি এইভাবে যে নিউক্লিওসাইডের সাইডে ফসফেট মূলক যুক্ত হয়ে টাইড উৎপন্ন করছে, এভাবে মনে রাখতে পারো। আবার কি বললাম, নিউক্লিওসাইডের সাইড মানে পাশে, অর্থাৎ দেখো এখানে পাশেই, এটা গোটাটা নিউক্লিওসাইড, তার পাশেই ফসফেট যুক্ত হয়েছে, নিয়ে সেই যৌগটাকে নিউক্লিওটাইডে পরিণত করছে। এবার আসছি নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আমরা কী কী পেয়ে থাকি। যদি জৈব অণুটা বা এখানে বলতে পারি নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হয়, তাহলে 4 ধরনের নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে কিন্তু আমি জোড়ায় জোড়ায় লিখেছি এই কারণে, এই দুটো হচ্ছে পিউরিন, আর এই দুটি হচ্ছে পিরিমিডিন। প্রশ্ন যদি থাকে যে ডিএনএ এর মধ্যে উপস্থিত পিউরিন এবং পিরিমিডিন নাইট্রোজেন ক্ষারগুলি কোনগুলি, তাহলে তোমরা এটা সহজে উত্তর করতে পারবে। এবার এখানে ডিএনএ এর ক্ষেত্রে যে ওয়াটসন ক্রিক মতবাদ অনুযায়ী অ্যাডিনিনের সাথে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। তাহলে এটা কিন্তু সমান সমান বা ইকুয়াল টু সাইন নয়, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনীকে সূচিত করছে। অন্যদিকে আরএনএর ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি একই ধরনের নাইট্রোজেনের বেস পাই, একটা শুধু ব্যতিক্রম বা পার্থক্য। এখানেও কিন্তু এই দুটো পিউরিন, দেখো অ্যাডিনিন এবং গুয়ানিন যেমন আছে তেমনই আছে, যেমন ডিএনএ ক্ষেত্রে ছিল, এই দুটো হচ্ছে পিউরিন। কিন্তু এখানে সাইটোসিনটা ডিএনএর মতনই আসে, অর্থাৎ এটা কিন্তু সাদৃশ্যতা এজিসি ডিএনএ আরএনএ, এটা কিন্তু সিমিলারিটি বা সাদৃশ্যতা। শুধুমাত্র পার্থক্য কোথায়, একটা পিরিমিডিন নাইট্রোজেন বেসে, সেটা হচ্ছে এখানে কিন্তু এই থাইমিনের পরিবর্তে কিন্তু আরএনএর ক্ষেত্রে আমরা পাই ইউরাসিল। তাহলে এই দুটো হচ্ছে পিরিমিডিন। তাহলে এখানে ব্যতিক্রমী বেস নাইট্রোজেন বেস কোনটা হচ্ছে, সেটা হচ্ছে, বা ব্যতিক্রমী বলা ভুল হবে, বা ব্যতিক্রমী বলতেও পারো, সেটা যেটা ডিএনএর থেকে আলাদা, সেটা হচ্ছে এখানে ইউরাসিল, যেটা ডিএনএর ক্ষেত্রে থাকে থাইমিন। এবার আরএনএ কিন্তু সাধারণত একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তো যদি কখনো নাইট্রোজেন ক্ষারগুলির মধ্যে বেস পেয়ারিং হয়, তখন সেটা দাঁড়ায় এইভাবে, অ্যাডিনিনের সাথে থাইমিনের পরিবর্তে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয় ইউরাসিল, এবং গুয়ানিনের সাথে যেমন ছিল তাই, ডিএনএতে যা ছিল তাই, 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিন। তো এর মধ্যে কিন্তু শুধুমাত্র পার্থক্য এই জায়গাটায়, এখানে এটাও কিন্তু কি না হাইড্রোজেন বন্ধনী। এবার রাইবোজ শর্করা নিয়ে কথা হয়েছিল, বা পেন্টোজ শর্করার সাথে যে জায়গাটা পার্থক্য ডিএনএ আরএনএর মধ্যে, সেই জায়গাটা নিয়ে আলোচনায় আসছি। তো রাইবোজ শর্করা প্রথমে দেখালাম যে একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে যদি থাকে, বা বদ্ধ শৃঙ্খলভাবে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এটা পেন্টাগনের মতন 5টা হাত। তাহলে এই যে ভাঁজ যে জায়গাগুলো আছে, এইগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি
ওই যে 5C বলেছি প্রথমে ভিডিওতে 5টা কার্বন, তাহলে এখানে ওইভাবে আমরা ওই জায়গাগুলোতে কার্বনকে আমরা কি করি, রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 এবং বাইরে আছে 5, অর্থাৎ যাতে নাইট্রোজেন ক্ষারগুলির মধ্যে উপস্থিত যে নামকরণ তার সঙ্গে কোনো রকম কনফিউশন না হয় বা গণ্ডগোল না লেগে যায়, অসুবিধা না হয়, তার জন্যে এখানে কিন্তু প্রাইমটা ব্যবহার করা হয়েছে। 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম এবং 5 প্রাইম। তাহলে 1 প্রাইম কার্বন, 2 প্রাইম কার্বন, 3 প্রাইম কার্বন, 4 প্রাইম কার্বন, 5 প্রাইম কার্বন। এটা হচ্ছে রাইবোজ, যেটা আরএনএতে পাওয়া যায়। তাহলে যেহেতু এটা নিউক্লিক অ্যাসিড, তা যার মধ্যে রাইবোজ শর্করা আছে তাকে বলবো কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। অন্যদিকে যদি আমরা ডিএনএ ক্ষেত্রে আসি, এখানে কিন্তু একটু পার্থক্যটা আলাদা। তা 1 2 3 4 5 যেমন আছে অ্যাজ ইট ইজ তাই থাকবে, শুধুমাত্র 2 নম্বর পজিশনটা একটু খেয়াল করো, এইটা এবং এইটা, অর্থাৎ 2 নম্বর স্থানে যে কার্বনটা ছিল তার সঙ্গে একটা হাইড্রক্সিল মূলকের অক্সিজেন ছিল। এখানে কিন্তু হাইড্রক্সিল মূলকটা নেই, কারণ এখানে অক্সিজেন নেই, শুধু সেই তার পরিবর্তে কী আছে, শুধুমাত্র এইচটা পড়ে আছে। তার জন্য বলা হয়ে থাকে 2 প্রাইম ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন নেই, তাকে আমরা বলছি কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএর ক্ষেত্রে এবং আরএনএর ক্ষেত্রে পেন্টোজ শর্করার ভিত্তিতে যে পার্থক্য সেটা ক্লিয়ার হলো। এখানে 2 প্রাইম কার্বনের সঙ্গে অক্সিজেন আছে, এখানে 2 প্রাইম কার্বনের সাথে অক্সিজেন নেই, কেবলমাত্র হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে এই জায়গার পার্থক্যটা। এবার আসছি নাইট্রোজেন বেস নিয়ে একটু ডিটেল আলোচনায়। তো এই জায়গাটা কিন্তু মূলত 11-12 স্টুডেন্টস এবং যারা নিট টিট ইত্যাদি পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য হায়ার বায়োলজির কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাগবে। 9-10 ক্ষেত্রে কিন্তু এতটা প্রয়োজনীয়তা জায়গাটা নেই। তো প্রথমেই বলেছি, দেখো পিউরিনটাকে আমরা বলে থাকি হেটেরোজিনিয়াস, কেন, এর মধ্যে 2টো রিং আছে, অর্থাৎ ডবল রিং গঠন। পিউরিনকে আমরা বলে থাকি হোমোজিনিয়াস বা হোমোজিনিয়াস, তাকে কারণ এর মধ্যে সিঙ্গেল রিং আছে। তাহলে সিঙ্গেল রিং বা ডবল রিং কেন বলছি তার বেশি দেখানো হয়েছে। দেখো এর মধ্যে 2টো রিং, একটা এই একটা, রিং নাম্বার 1, রিং নাম্বার 2। কিন্তু পিরিমিডিনের ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গেল রিং স্ট্রাকচার, একটাই এরকম বলয় বা এরকম বদ্ধ শৃঙ্খল গঠন কিন্তু আমরা দেখতে পাই। এবার এখানে যে বিভিন্ন পজিশনের নামকরণটা, এটা বাই কনভেনশন হয় কীভাবে না, এখানে 1 নম্বর থেকে শুরু করছি, নাইট্রোজেন যেটা আছে এখানে 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 4 5 6, এবং পাশের যে রিং নাম্বার 2 সেখানে শুরু হচ্ছে উল্টো দিকে 6 যেখানে শেষ হলো, তার সামনাসামনি যে নাইট্রোজেনটা আছে সেখানে 7 8 এবং 9 গিয়ে এখানে শেষ হচ্ছে। উল্টো দিকে পিরিমিডিনের ক্ষেত্রে একদম নিচের দিকে যে নাইট্রোজেনটা আছে তাকে আমরা 1 ধরছি, নিয়ে ক্লকওয়াইজ ঘুরছি ঘড়ি কাঁটার দিকে। তাহলে এটা হচ্ছে একটা শুধুমাত্র ক্লকওয়াইজ, কিন্তু এর ক্ষেত্রে ফার্স্টের রিংটা হচ্ছে ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং পরের রিংটা হচ্ছে কি না ক্লকওয়াইজ। এবার এটা হচ্ছে তার এই দুটোরই স্বাভাবিক গঠন বা সাধারণ গঠন, জেনারেল স্ট্রাকচার। এবার যখন পিউরিনের 2টো ভাগ অর্থাৎ অ্যাডিনিন গুয়ানিনে আসছি, তখন এই স্ট্রাকচারটার গঠনটার একটু মডিফিকেশন হচ্ছে বা পরিবর্তন ঘটছে। কীরকম, 6 নম্বর যে অংশটা ছিল সেখানে একটা অ্যামিনোমূলক যুক্ত হচ্ছে, কার ক্ষেত্রে, অ্যাডিনিনের ক্ষেত্রে। বাকি যা গঠন আছে অর্থাৎ বন্ড যেগুলো রয়েছে ভ্যালেন্সিগুলো মিলিয়ে সেটা কিন্তু যে সাধারণ গঠন জেনারেল স্ট্রাকচার তার সঙ্গে কিন্তু সেম, বা তার সঙ্গে কিন্তু কোনো আদার্স পার্থক্য নেই।
তো এই হচ্ছে অ্যাডিনিনের ক্ষেত্রে। এবং যখন আমরা গুয়ানিনের ক্ষেত্রে আসছি তখন কিন্তু দুটো পরিবর্তন দেখা যাচ্ছে। 2 নম্বরে একটা অ্যামিনো ব্লক এবং 6 নম্বরে একটা কিটো বা অক্সিজেন যুক্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে একে বলা হয়, যেহেতু 6 নম্বর পজিশনে এখানে অ্যামিনো গ্রুপ আছে, তাই একে বলা হয় অনেক সময় 6 অ্যামিনো পিউরিন। অন্যদিকে গুয়ানিনকে বলা হয় 2 অ্যামিনো সিক্স অক্সি পিউরিন। এটা কিন্তু আর কিছু না, এর যে গঠন বা সাধারণ গঠন যেটা মডিফাই হয়েছে সেইটাকে শুধুমাত্র সিগনিফাই করার জন্যে এটা কিন্তু নামকরণটা হয়। তো তোমরা বায়োকেমিস্ট্রিতে যখন যাবে এর ইউপ্যাক নোমেনক্লেচারের দিকে ঢুকবে, তখন এখানে এর আলোচনা বিষয় নয়। তাহলে এটা হচ্ছে যে মডিফাইড যে জায়গাটুকু সে শুধুমাত্র সেইটুকুকে হাইলাইট করার জন্যে বা আলোকপাত করার জন্য। এবার যখন আমরা পিরিমিডিনে আসছি, অর্থাৎ 3টে নাইট্রোজেন বেস সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। তো এখানে সাইটোসিনের ক্ষেত্রে ফার্স্ট আসছি। সাইটোসিনের ক্ষেত্রে 4 নম্বর পজিশনে অ্যামিনোমূলক এবং 2 নম্বর পজিশনে ওই গুয়ানিনের মতন একটি কিটোমূলক বা অক্সিজেন যুক্ত হচ্ছে। তার জন্যে অনেক সময়কে বলা হয় 2 অক্সি 4 অ্যামিনো পিরিমিডিন। একইভাবে ওই যেটুকু পরিবর্তন হয়েছে তার উপর ভিত্তি করে। নেক্সট আসছি ইউরাসিলে দেখো 2 আর 4-এর সঙ্গে এখানে কিন্তু কোনো অ্যামিনোমূলকের গল্প নেই, এখানে একটা করে কিটোমূলক বা অক্সিজেন যুক্ত হয়েছে। ওই জন্য একে বলা হয় 2,4 বিশ অক্সি পিরিমিডিন। এবং ফাইনালি থাইমিনের ক্ষেত্রে কিন্তু ইউরাসিলের সঙ্গে সাদৃশ্যতা আছে 2 আর 4-এ। শুধুমাত্র 5 নম্বর পজিশনে এখানে হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে। ওই কারণে অনেক সময়কে খুব সংক্ষেপে বলা হয় 5, অর্থাৎ 5 নম্বর পজিশনে যেহেতু মিথাইল আছে তাই 5 মিথাইল ইউরাসিল। বা এভাবে করা যেতে পারে 2,4 বিশ অক্সি 5 মিথাইল পিরিমিডিন, একই বিষয়। তো যেহেতু ইউরাসিলের সাথে আছে আমরা এটাকে হাইলাইট করছি, তার কারণ ইউরাসিলের মডিফায়ারটি কিন্তু অ্যাকচুয়ালি থাইমিন তৈরি করে বা মডিফিকেশন হলে। এবার এখানে একটা বিষয় আসছে যে এখানে বিশ অক্সি অনেক ক্ষেত্রে বলা হয় ডাই অক্সি, কেন বলা হচ্ছে না? ডাই অক্সি যখন বলছি তখন কিন্তু কোনো একটা সাবস্টিটিউট মলিকিউল একই যৌগের সাথে লেগে আছে। এখানে দেখো দুটো ভিন্ন পজিশনে 2 আর 4, তাহলে এখানে যদি আমি 2,4 ডাই অক্সি করে দিই বা সোজা কথা ডাই অক্সি লিখে দিই, সেটা কিন্তু আমি পজিশনটাকে সিগনিফাই হয়তো করে ফেলছি, কিন্তু ডাই সঙ্গে অর্থাৎ একই যৌগ মানে কার্বনের সাথে যদি দুটো অক্সিজেন লেগে থাকতো এখানে, তো সেটার সাথে আমি কিন্তু দুটো ভিন্ন পজিশনে লেগে আছে, তার কোনো পার্থক্য করতে পারছি না। তার জন্যে বাই কনভেনশন এই নামকরণটা ইদানিংকালেই ব্যবহার হচ্ছে যে 2,4 বিশ অক্সি। এবার পরবর্তী ক্ষেত্রে গ্লাইকোলাইসিস হ্যানত্যান যখন ভিডিও আসবে সেখানেও দেখবে যে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড হ্যানত্যান বিষয়গুলো। তাহলে এখানে ডাই আর বিশের সঙ্গে কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, যে একই মলিকিউলের সঙ্গে লেগে থাকলে যদি কোনো সাবস্টিটিউটেড মলিকিউল প্রতিস্থাপিত অ্যাটম বা মলিকিউল যদি একই যৌগের সাথে যৌগের একই অংশের সাথে লেগে থাকে তাকে আমরা বলবো ডাই দিয়ে সিগনিফাই করব। যদি ভিন্ন জায়গায় লেগে থাকে তাহলে তাকে আমরা বিশ দিয়ে সিগনিফাই করব, যাতে করে নামকরণের পার্থক্যটা বোঝানো যায়। আরেকটা বিষয় সেক্ষেত্রে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস নিয়ে যখন তোমাদের ভিডিও আসবে পরবর্তী ক্ষেত্রে দেখবে, ওখানে কিন্তু
বলা হয় যে আরএনএটাই দিস দ্য ফার্স্ট বায়োমলিকিউল, যেটা অভিব্যক্তি বা এভলিউশনের দিক থেকে এসছে। পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু মডিফাই হয়েছে নাকি ডিএনএতে। তো এগুলো নিয়ে যাই হোক মতবিরোধ আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেহেতু আরএনএকে যদি আমরা ফার্স্ট বায়োমলিকিউল হিসেবে ধরে নিই ডিএনএ আরএনএর মধ্যে, তার মধ্যে কিন্তু সেক্ষেত্রে আরএনএ যে কম্পোনেন্ট অর্থাৎ ইউরাসিল সেটাকে কিন্তু ফার্স্ট বা সর্বপ্রথম সিগনিফাই করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেটাই মডিফাইড হয় আবার বলছি মনে করা হয়। এই কারণে না এক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ আছে যে ইউরাসিল থেকে থাইমিন এসছে না থাইমিন এখান থেকে এই CH3টা H দিয়ে রিসাবস্টিটিউট হয়ে আবার ইউরাসিল তৈরি হয়েছে। তো যাই হোক এগুলো কন্ট্রাডিক্টরি বিষয়। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসে এগুলো নিয়ে আলোচনা হবে। নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড গঠন নিয়ে বা কীভাবে তৈরি হয় সেটা আলোচনা হয়ে গেছে অলরেডি। এখানে জাস্ট পিউরিন এবং পিউরিনগুলো কীভাবে পেন্টোজ শর্করার সাথে যুক্ত থাকে বা রাইবোজ শর্করার সাথে যুক্ত থাকে সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে বা যুক্ত হওয়ার যে ধরন সেটা কীরকম। তো একদিকে দেখানো হয়েছে পিউরিন, এখানে আমার একটু লিখতে প্রথমে ভুল হয়েছিল, সে কারেকশন করা হয়েছে। যাই হোক, তো একটা দিকে হচ্ছে পিউরিন ডাইসাইক্লিক বা যেটা আমরা বলে থাকি হেটেরোজিনাস, অন্যদিকে দেখা হয়েছে পিরিমিডিন যেটা হচ্ছে কি না হোমোজিনাস। এটা কিন্তু সাধারণ গঠন বা জেনারেল স্ট্রাকচার তোমার ভিডিওর প্রথম অংশে পাবে। জেনারেল স্ট্রাকচারটা নিয়ে আমি এখানে দেখিয়েছি। নাইট্রোজেন বেসগুলো কী ধরনের অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন না ইউরাসিল আমি ওই নিয়ে যাচ্ছি না, জাস্ট জেনারেল স্ট্রাকচারটা ধরা হয়েছে। এবং একই সঙ্গে উল্টো দিকে যে রাইবোজ শর্করা বা পেন্টোজ শর্করা সেটার সাধারণটা নেওয়া হয়েছে। আমি এটা আরএনএ না ডিএনএ সেই জায়গায় যাচ্ছি না, যেটুকু শুধুমাত্র আমার আলোচনায় লাগবে সেটুকু নিয়ে আলোচনা। তো উল্টো দিকে দেখো একটু দেখানো হয়েছে ফসফেট যে মূলকটা PO4, অ্যাকচুয়ালি এখানে 3 নেগেটিভ হচ্ছে, 3 নেগেটিভ কিন্তু হবে না, 2 নেগেটিভ হবে। কেন? তার কারণটা হচ্ছে এখানে কিন্তু একটা অক্সিজেন একটু করে দেখাচ্ছি এস্টার্ন বন্ধনীর দ্বারা কি হবে না এই 5 নম্বর কার্বনের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো একটা অক্সিজেন যেহেতু বদ্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা পড়ে থাকবে কোনটা, এইটা আর এইটা, যে কোনো এনি অফ দ্য টু, এই তিনটের মধ্যে যে কোনো দুটো। তার জন্য কিন্তু এটাকে আমরা বলে থাকি সোজা কথায় PO4 2 নেগেটিভ। এখানে যদি আপেক্ষিকভাবে এখানে 3 নেগেটিভ দেখাচ্ছে, তো ফসফেট মূলকটা। তো প্রথমে পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের সাথে পিউরিন ক্ষারগুলির 9 নম্বর নাইট্রোজেন, এই যে 9 নম্বর নাইট্রোজেন, অথবা পিরিমিডিন ক্ষারগুলির 1 নম্বর নাইট্রোজেনের সাথে একটি বন্ধনী দ্বারা যুক্ত হয়। এই বন্ধনীকে আমরা বলে থাকি এন বিটা গ্লাইকোসাইড বন্ধনী। তাহলে এন কেন বলছি? দুটোর ক্ষেত্রেই নাইট্রোজেন সঙ্গে যুক্ত হচ্ছে 1 নম্বর পিরিমিডিন, 9 নম্বর পিউরিন, এবং এই যে রাইবোজ শর্করা বা পেন্টোজ শর্করাটা বিটা অ্যানোমার হিসেবে অবস্থান করে। তো এই অ্যানোমারটা কী বিষয়, এটা কার্বোহাইড্রেট পড়ানোর সময় বলবো, জাস্ট জেনে রাখো এখানে বিটা অ্যানোমার হিসেবে অবস্থান করে। অর্থাৎ এক কথায় যদি এখানে তোমাদের সুবিধাতে বলা হয়, এই OH মূলকটা যদি পেন্টোজ শর্করার এটাকে তল ধরে নিই, যদি উপর দিকে থাকে তাকে বলবো আমরা বিটা, এটাই যদি OHটা নিচের দিকে থাকতো তাহলে ওকে বলতাম আলফা। তাহলে এই দুটো যে আলাদা আলাদা ভ্যারাইটি একে বলা হয় আলফা অ্যানোমার, OH এদিকে থাকলে, বিটা অ্যানোমার, OH উপর দিকে থাকলে। জাস্ট এইটুকুই আপাতত জানলে হবে, পরবর্তী ক্ষেত্রে কার্বোহাইড্রেটের সময় ডিটেলে বলা হবে। তাহলে এই যে বন্ধনীটা এটাই হচ্ছে এন বিটা গ্লাইকোসাইড বন্ধনী, অর্থাৎ নাইট ভেঙে রেখে দিয়েছি নাইট্রোজেন বেস, আমি আলাদা করে দেখাইনি যেহেতু ডেসক্রিপশনে বলা হয়ে গেছে। তো কাজে এই নাইট্রোজেন বেসের সাথে 1 নম্বর যেখানে ছিল 1 প্রাইম কার্বন, 1 নম্বর কার্বন কার রাইবোজ শর্করা সে যুক্ত হয়েছে, এইটাকে বলা হচ্ছে এন বিটা গ্লাইকোসাইড বন্ধনী। উল্টো দিকে ফসফেট মূলকের যে বললাম একটা অক্সিজেন যুক্ত হবে, এই যে যুক্ত হয়ে গেছে হয়েছে, এখানে দুটো দেখো অক্সিজেন পড়ে আছে এই যে, আর ও ডাবল বন্ড ওটাকে আমি উপর দিকে দেখিয়েছি, এখানে নিচে ডান দিকে দেখিয়েছিলাম, তা ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই যে বন্ধনীটা এইটা হচ্ছে এখানে কিন্তু এস্টার বন্ধনী। তাহলে এরকম এই ফসফেটের আরেকটা যখন এই অক্সিজেন আরেকটা অনুর সঙ্গে মানে অন্য কোনো অনুর সাথে যদি লেগে যায় তখন সেটা হয়ে যাবে কি না ফসফো ডাই এস্টার ফসফেট মূলক আছে। তাহলে এখানে ফসফো এস্টার একটা বা ফসফো মোনো এস্টার বলা যেতে পারে। তাহলে এটাই কিন্তু একটা টোটাল সম্পূর্ণ নিউক্লিওটাইড।
এবার নাইট্রোজেন বেসগুলোর ভিত্তিতে যখন পেন্টোজ শর্করা যুক্ত হয় তার নিউক্লিওসাইড তার নামটা কি, সেটা ডিএনএ আরএনএতে কীভাবে নামকরণ হয় বা বলা হয় সেটা নিয়ে আলোচনা হবে। পরবর্তী ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যখন নিউক্লিওটাইড গঠন করছে তখন সেটা নামকরণ কি সেটা নিয়েও এবার ছোটো করে একটু আলোচনা করা যাক। ফার্স্টে আসছে অ্যাডিনিন, তার সঙ্গে যখন পেন্টোজ শর্করা যুক্ত হচ্ছে একে আমরা বলবো কি অ্যাডিনোসিন। আরএনএর ক্ষেত্রে ডিএনএর ক্ষেত্রে সামনে একটা ডিঅক্সি লেগে যাবে, ডিঅক্সি অ্যাডিনোসিন। এর সঙ্গে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে তখন তৈরি হবে কি অ্যাডিনাইলিক অ্যাসিড। আরএনএর ক্ষেত্রে অনুরূপভাবে ডিএনএর ক্ষেত্রে হবে কি সামনে একটা ডিঅক্সি লেগে যাবে, নিয়ে হবে কি ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড ডিএনএর ক্ষেত্রে। যদি সেটা গুয়ানিন হয় একইভাবে পেন্টোজ শর্করা, এটা আমি আর লিখি নাই, জাস্ট দেখিয়ে দিয়েছি আর কি ডবল ইনভার্ট করার মধ্যে দিয়ে। তাহলে সেটা হবে কি নিউক্লিওসাইড হবে কি গুয়ানোসিন। আরএনএর ক্ষেত্রে এগুলো আর লিখি নেই আলাদা করে, ওইটারই অনুরূপ। এবং ডিঅক্সি যখনই লাগাচ্ছি তখন পরবর্তী ক্ষেত্রে সবগুলো জানবে সেগুলো কি ডিএনএর জন্য। ফসফরিক অ্যাসিড যুক্ত হলো কি গুয়ানাইলিক অ্যাসিড বা ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড আরএনএ এবং ডিএনএর জন্য। সাইটোসিনের ক্ষেত্রে হলে কি হবে সাইটিডাইন বা ডিঅক্সিসাইটিডাইন। যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় সাইটিডাইলিক অ্যাসিড বা ডিঅক্সিসাইটিডাইলিক অ্যাসিড। ইউরাসিলের ক্ষেত্রে যদি যুক্ত হয় সেটা হবে কি ইউরিডিন বা ইউরিডিন। এক্ষেত্রে হবে কি ইউরিডাইলিক অ্যাসিড বা ডিঅক্সি ইউরিডাইলিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে। ফাইনালি থাইমিন হলে এখানে নামটা একটু গন্ডগোল হতে পারে, থাইমিডাইন বা ডিঅক্সিথাইমিডাইন। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি সেটা এসে যুক্ত হয় অর্থাৎ নিউক্লিওটাইড কমপ্লিট করলে হবে কি থাইমিডাইলিক অ্যাসিড বা ডিঅক্সিথাইমিডাইলিক অ্যাসিড। এখন ঘটনা হচ্ছে চারটে যে নাইট্রোজেন বেস অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল, তার পরবর্তী ক্ষেত্রে পঞ্চম যে থাইমিনের সঙ্গে কিন্তু অন্য একটা যৌগের একটু কনফিউশন হয়, সেটা হয় থায়ামিন। তো থায়ামিন কিন্তু অন্য একটা ভিন্ন যৌগ বা ভিন্ন মলিকিউল। এটা কিন্তু থাইমিন মানে কিন্তু এখানে বোঝাচ্ছে নাইট্রোজেন বেসকে যেটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে অবস্থান করছে। এবার এই অ্যাসিডটাকে যদি আমরা ডিহাইড্রেট করে দিই বা ডিহাইড্রেট অবস্থায় আমরা একে নামকরণটা দেখাই তাহলে হবে কি, সাপোজ আমি একটা দেখাই তাহলে তোমরা বাকিগুলো করতে পারবে। সেটা সাপোজ এই যে অ্যাডিনাইলিক অ্যাসিড এটাকে করা যেতে পারে অ্যাডিনাইলেট যদি এটাকে আমরা ডিহাইড্রেট করে দিই অর্থাৎ জলটাকে যদি আমরা বার করে দিই তাহলে অ্যাডিনাইলিক অ্যাসিড উইল বিকাম অ্যাডিনাইলেট। তাহলে ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড ডিঅক্সি অ্যাডিনাইলেট, গুয়ানাইলিক অ্যাসিড গুয়ানাইলেট, চলতে থাকবে এরকম। সাইটিডাইলিক অ্যাসিড সাইটিডাইলেট, ইউরিডাইলেট, থাইমিডাইলেট। তাহলে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাসিড যখন বলছি সেটা কিন্তু নিউক্লিওটাইড হিসেবে অবস্থান করছে এবং সেটা ডিএনএ আরএনএর ক্ষেত্রে ডিঅক্সি এবং শুধুমাত্র সেই নামকরণটা দিয়ে পৃথক করা হয়েছে। এখানে একটা ফাইনাল জিনিস বলে রাখি, খেয়াল রাখবে এই যে ফসফেট মূলকটা যেহেতু নেগেটিভ আধানযুক্ত নেগেটিভ চার্জযুক্ত, এটাই কিন্তু ডিএনএ এবং আরএনএর নেগেটিভ চার্জ, ডিএনএ এবং আরএনএকে নেগেটিভ চার্জ যুক্ত করে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের চার্জ কি, সেটা হচ্ছে নেগেটিভ। কী জন্যে? এই ফসফেট মূলকটার জন্য, ফসফরিক অ্যাসিডের জন্য। আমরা শেষ অংশে পৌঁছে গেছি। এখানে লাস্ট অংশটাতে নিউক্লিক অ্যাসিডের টাইপসে বা প্রকারভেদে যাওয়ার আগে জাস্ট একটু বলে নিই, এই জায়গাটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে এখানে এক একটা নিউক্লিওটাইড দেখানো হয়েছে। এটা হচ্ছে অ্যাডিনিন, ঠিক আছে? এর আগে কিন্তু আর কেউ যুক্ত নেই, বা এখানে ফসফেট দেখিয়ে দিই। অর্থাৎ এটাকে আমি আলটিমেট ধরে নিয়েছি,
এর উপরে অর্থাৎ এর পূর্ববর্তী কোনো আর নিউক্লিওটাইড নেই, পরবর্তীতে আছে। তাহলে আমার এটা পেন্টোজ শর্করা, এটা ছিল 1 প্রাইম কার্বন, 2 প্রাইম কার্বন, 3 প্রাইম কার্বন, 4 প্রাইম কার্বন, আর সবশেষে এটা হচ্ছে 5 প্রাইম কার্বন, বাইরে যেটা পড়ে রয়েছে এটা। তো এখানে বিষয় হচ্ছে যে একটা নিউক্লিওটাইডের 3 প্রাইম কার্বনের যে হাইড্রক্সিল মূলক, তার সঙ্গে একটা পরবর্তী ক্ষেত্রে ফসফেটের মাধ্যমে, ফসফেটনুর মাধ্যমে পরবর্তী নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনটা যুক্ত হয়। তাহলে তার জন্য আমরা বলে থাকি কি 3 প্রাইম টু 5 প্রাইম ফসফো ডাই এস্টার, দুটোই কিন্তু এস্টার। আমি এটা ডিএনএতে আমি আবার বিষয়টা নিয়ে আসবো, জাস্ট একটু বলে রাখা। তাহলে এগুলো হচ্ছে কি এস্টার, এগুলো হচ্ছে কি এস্টার বন্ধনী। তাই জন্য বলা হয় ফসফো ডাই এস্টার। তো এক্ষেত্রে একটা দিকে এরকম চলতে থাকবে, অর্থাৎ একটা নিউক্লিওটাইড চলতে থাকছে, অনেকগুলো হয়ে গেলে, যেগুলো এখন যদি গুনতে না পারি চট করে, সেগুলো আমাকে বলে থাকি কি পলি, অর্থাৎ সামনে তখন আমরা পলি নামটা ব্যবহার করব। যখন পলি নিউক্লিওটাইড কখন বলবো, অসংখ্য নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল বা চেন। তাহলে এটারই একদিকে দেখো 5 প্রাইম কার্বনের সাথে লাস্ট আছে ফসফেট মূলকটা যুক্ত হয়ে আছে, তার আগে কিন্তু কেউ নাই। তাহলে যেহেতু 5 প্রাইম কার্বনটার সঙ্গে ওই দিকে আর কোনো নিউক্লিওটাইড নেই, সেটা ফ্রি, তাই একে আমরা বলে থাকি এই চেনটার বলবো 5 প্রাইম প্রান্ত, 5 প্রাইম এন্ড। একইভাবে উল্টো দিকে যে লাস্ট যে নিউক্লিওটাইডটা রয়েছে তার 3 প্রাইম পজিশনে, অর্থাৎ লাস্ট নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা 3 প্রাইম যে কার্বন, তার হাইড্রক্সিল মূলকের সাথে পরবর্তীতে কোনো নিউক্লিওটাইড যুক্ত নেই, অর্থাৎ 3 প্রাইম কার্বনটা ফ্রি। সুতরাং একে আমরা বলে থাকবো কি 3 প্রাইম এন্ড। তাহলে একটা হলো 5 প্রাইম, একটা হলো 3 প্রাইম, এরকম কিন্তু দুটো চেন থাকলে সেটা হবে ডিএনএ, এবং যদি একটা থাকে সেটা হবে আরএনএ। লাস্ট আসছি একটু সামারাই, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ বা টাইপস অফ নিউক্লিক অ্যাসিডস। তো বাই কনভেনশন যেটা জেনে আসছি তোমরা, বা আগেও তোমরা পড়ে এসছো, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। তো আরএনএটাকে কেন বলা হয় সেটা ভিডিও শুরুতেই আমরা কি করেছি, আলোচনা করেছি। এই আরএনএটা কিন্তু কেবলমাত্র আরএনএ ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক বস্তুরূপে কাজ করে, কিন্তু ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ ভাইরাস ছাড়া অন্যান্য সকল জীবের ক্ষেত্রে কিন্তু জেনেটিক বস্তুরূপে কাজ করে। তো এটাই হচ্ছে মূল দুটো প্রকারভেদ। এছাড়া আরএনএর যে অন্যান্য ফাংশন কিছু রয়েছে, যার মধ্যে আমরা বলে থাকি অনুঘটকের মতো কাজ করতে পারে, ক্যাটালাইটিক, আর ডিএনএ তো অটো ক্যাটালাইটিক, নিজের কপি তৈরি করা ইত্যাদির ক্ষমতা আছেই। এটা কিন্তু নির্দিষ্ট একটা গ্রুপের ক্ষেত্রে। এছাড়া কি না প্রোটিন সংশ্লেষে অন্যদিকে জিনের বহিঃপ্রকাশে, মানে কোন জিনটা কোষের মধ্যে কখন বহিঃপ্রকাশ দরকার, জিনের বহিঃপ্রকাশে উল্লেখযোগ্য ভূমিকা নেয় আরএনএ। তাহলে শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে, আরএনএটাও কিন্তু একটা মানে ভ্যারাইটি অফ ফাংশন কিন্তু আরএনএতেও দেখা যায়। আমরা সচরাচর বলে দিই ডিএনএটাই হচ্ছে সবথেকে কমপ্লেক্স, আরএনএর মধ্যেও কমপ্লেক্সিটি আছে। তো আরএনএ টাইপস নিয়ে যখন আলোচনা হবে সেই নিয়ে আসা হবে। আবার ডিএনএর মধ্যেও কিন্তু কমপ্লেক্সিটি আছে, ডিএনএর যে বিভিন্ন টাইপস সেগুলো কিন্তু কোষের নির্দিষ্ট এক একটা অবস্থাতে সেই ডিএনএ, এক এক ধরনের ডিএনএ বা এক এক ধরনের ডিএনএ পাওয়া
যায় এবং একই ডিএনএ, ন্যাচারাল ডিএনএ কিন্তু সেলের বিভিন্ন রকম সিচুয়েশানে অবস্থাতে কিন্তু ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। তো এই হলো ভিডিওর আলোচনার বিষয়। আজকের নিউক্লিক অ্যাসিডস পার্ট 1 এখানে কনক্লুড হচ্ছে। এর যে পিডিএফ মেটেরিয়ালটা তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে, বা তোমরা ইনফরমেটিভ বায়োলজির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি তোমরা যুক্ত হও, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে লিঙ্কটা, সেখানে যুক্ত হলেও কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো আজকে নিউক্লিক অ্যাসিডস পার্ট 1 এখানে কনক্লুডেড হলো।